অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার ৩ থেকে ৪টি মামলার রায়ের আশা, হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিরা আসামি। ডিসেম্বরে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেবে ইউএনডিপি। এপ্রিলে বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদি সরাসরি সাক্ষাৎ হবে। ঢাকা দিল্লি আগ্রহের ওপর নির্ভর করবে সাইড লাইনে বৈঠক। স্বৈরাচারের শেষ ৩ বছরে সর্বোচ্চ পৌঁছায় দেশের দুর্নীতি, অবস্থার অবনতিতে এখন ১৪তম বাংলাদেশ। এবং মাটির নিচের পানি ব্যবহারে কর দিতে হবে কারখানাগুলোকে। নীতিমালা তৈরির কাজ চলছে, জানালেন পরিবেশ উপদেষ্টা। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের ১৬টি মামলার মধ্যে ৪টির তদন্ত এ মাসেই শেষ হবে। আইন উপদেষ্টার আশা, অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার ৩ থেকে ৪টি মামলার রায় হবে। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ৩৯৩টি মামলা প্রত্যাহার করা হবে। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ১৬টি। এর মধ্যে ২টি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি ১৫টিতে বিগত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসামি। এই মাসের মধ্যে অন্তত ৪টি মামলার তদন্ত শেষ হবে। আইন উপদেষ্টার আশা, অক্টোবরের মধ্যেই এগুলো রায় পাওয়া যাবে। আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে ৩-৪টা মামলার কথা আপনাদেরকে বললাম। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ৩৯৬টি মামলা ছিল। এর মধ্যে ৩৩২টি প্রত্যাহার হয়েছে, আরও ৬১টি এ মাসেই প্রত্যাহার। সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স, মত প্রকাশের স্বাধীনতার কারণে যেই অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার অফেন্স না, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না। আওয়ামী লীগ আমলে ১৬,৪২৯টি গায়েবী মামলা রয়েছে। আইন উপদেষ্টা জানান, এ সপ্তাহে প্রত্যাহার হচ্ছে ৫৩টি। এ মাসের মধ্যে হবে ১,২১৪টি। ১২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। এ ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় দেশটি। তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই ভোট গ্রহণের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অন্যদিকে ইউএনডিপি বলছে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ সহ চলছে সব প্রস্তুতি। মঙ্গলবার নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে বৈঠক করে কমিশন। ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে ইসিকে শক্তিশালীকরণ, ভোটার নিবন্ধন, ভোটার প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বৈঠকে উন্নয়ন সহযোগীরা আলোচনা করেছে। আগামী নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে ইউএনডিপি। সরকার প্রধান ঘোষিত সময়সূচি ধরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা উন্নয়ন সহযোগীদের কাছে তুলে ধরেছে কমিশন। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত।
আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। আগামীতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইউএনডিপি বলেছে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। Bangladesh Elections Commission strengthening the network of training. নির্বাচন কমিশন গত ডিসেম্বরে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। আমরা নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি। আশা করছি এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। এ নিয়ে আমাদের কোনো মতামত নেই। এদিকে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কমিশনকে সহযোগিতা করছে ইউএনডিপি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংককে এপ্রিলের বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার মোদীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তার। তবে সাইডলাইনে দুই নেতার বৈঠকের বিষয়টি নির্ভর করছে ঢাকা দিল্লির আগ্রহের ওপর। মঙ্গলবার গুলশানে ডিকাবের সঙ্গে মতবিনিময়ে এই কথা জানান সংস্থার মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। কয়েক দফা পেছানোর পর অবশেষে চূড়ান্ত হয়েছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের সম্মেলনের তারিখ। এপ্রিলের প্রথম সপ্তাহেই থাইল্যান্ডের ব্যাংককে বসছে ষষ্ঠ আয়োজন। সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সদস্য দেশ হিসেবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই নেতা। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে প্রায় কাছাকাছি সময় নিউ ইয়র্কে অবস্থান করলেও সাক্ষাৎ হয়নি দুজনের। ব্যাংককে সম্মেলনের বাইরে আনুষ্ঠানিক বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে সাইডলাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সেই দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করবে। ঢাকা দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকটি নির্ভর করে দুই দেশের আগ্রহের ওপর, কারণ আমরা সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাজ করি না। ঢাকা দিল্লির দূরত্ব ঘোচাতে বিমস্টেক সাংগঠনিকভাবে কোনো উদ্যোগ নিতে পারে না। তবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে বলে মনে করেন মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডের দাবি, বিমস্টেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। সার্ক ও বিমস্টেকের সঙ্গে কোনো পারস্পরিক দ্বন্দ্ব নেই। সার্ক ও বিমস্টেক দুটি আঞ্চলিক সংস্থা। একাধিক দেশ সার্ক ও বিমস্টেকের সদস্য, আবার কেউ কেউ আসিয়ানের সদস্য। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। এবারের সম্মেলন থেকেই বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব নেবে বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতা কর্মীদের ষড়যন্ত্র ও অপরাধ কর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, বললেন আইন উপদেষ্টা। অভিযানের তৃতীয় দিনে গাজীপুরে 81 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়া চট্টগ্রাম, বাগেরহাট, সিলেট সহ বিভিন্ন জেলায় গ্রেফতার 607 জন। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে অভিযানে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও 81 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় 69 জন ও 5 থানা এলাকায় আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 3 দিনে এ পর্যন্ত গ্রেপ্তার 261 জন। খাগড়াছড়িতে 6 আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে পানছড়িতে 3 জন এবং দীঘিনালা, মাটিরাঙ্গা ও মহালছড়িতে 1 জন করে গ্রেপ্তার হন। 3 দিনে জেলায় মোট গ্রেপ্তার 18 জন। বাগেরহাটে 19 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় অনেকের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন মামলার আসামি। জামালপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার 12 জনই আওয়ামী লীগের নেতাকর্মী। লক্ষ্মীপুরের 5 উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছেন 11 জন। তারা ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি।
আপনারা অনেকক্ষণ ওয়েট করেছেন, শুরু করছি। এদিকে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অভিযানের বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা। নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিন্সড হয়েছে, তারপরে এই অভিযানটা করেছে। এছাড়া অভিযানে কুমিল্লায় 12, কুয়াকাটায় 1, নোয়াখালীতে 2 জন গ্রেপ্তার হয়েছেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ হয়। এতে দেখা যায় দেশে দুর্নীতি আরও বেড়েছে। স্বৈরশাসনের শেষ দিকে দুর্নীতি ছিল সর্বোচ্চ পর্যায়ে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় টিআইবি। বার্লিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2024 নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সিপিআই সূচক মতে 180টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর 23, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। এমন দুরবস্থার জন্য 4 বারের দুর্নীতিগ্রস্ত আওয়ামী শাসনামলকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সাবেক সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্তরা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। মানুষ তাদেরকে প্রধান অতিথি করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি বানায়, গলায় মালা দিয়ে আমরা পুরস্কৃত করি তাদেরকে। আবার সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধাচার পুরস্কার দেই, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু তাকে ফিরে আর পাই না। টিআইবি বলছে, আমলাতন্ত্রের বিষয়টি গত 53-54 বছরে গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সেটি হঠাৎ ভেঙে ফেলা সম্ভব নয়। এটি সময় সাপেক্ষ। স্বার্থের দ্বন্দ্বের সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, পাশাপাশি পরিবর্তন করতে হবে রাজনৈতিক সংস্কৃতিও। এটা দীর্ঘমেয়াদে এবং বলবো যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক নেতৃত্বে উভয়ের মধ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে এবং সেটার চর্চা করতে হবে। বর্তমানে বাংলাদেশে দুদক ভালো কাজ করছে উল্লেখ করে দুর্নীতি কমাতে তা অব্যাহত রাখার আহ্বান জানায় টিআইবি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগরনী হত্যা মামলার তদন্ত কাজে অতীতে উচ্চ পর্যায় থেকে বাধার আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী শিশির মনির। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে আলোচিত এই হত্যা মামলার সবশেষ অবস্থা তুলে ধরেন আইনজীবী ও নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় শিশির মনির বলেন, সাগরনী হত্যার বিষয়ে বেশ কিছু নতুন তথ্য মিলেছে, যা শিগগিরই হাইকোর্টে দাখিল করা হবে। এছাড়া জেলে থাকা আসামিসহ সংশ্লিষ্টরা জিজ্ঞাসাবাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানিয়েছেন। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, মামলার অনেক আলামত হারিয়ে গিয়েছে। এ সময় মেহেরুন রুনির ভাই নওশীর রোমান দাবি করেন, বিগত সরকার বা সরকার সংশ্লিষ্ট কেউ হত্যায় জড়িত ছিল বলেই এতদিন বিচারে বাধা এসেছে। বিচারে এখন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। 13 বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই একটা চ্যালেঞ্জিং জব, কারণ 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আর তাছাড়া যেটা হতো যে আপনার যারা তদন্তকারী সংস্থা ছিল তাদের অদক্ষতা, কিন্তু সেটা যদি হতো, সরকার যদি আন্তরিক হতো, তাহলে আসলে তাদেরকে দিয়ে 12 বছর ধরে ইনভেস্টিগেশন চলতো না। আজও শাহবাগে বিক্ষোভ করেছেন প্রাথমিকের 3য় ধাপে নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। সকাল 10টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে জাদুঘরের সামনে আন্দোলন করেন এনটিআরসি এর নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ বঞ্চিতরা। পরে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করলেও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীরা।
টানা ৬ষ্ঠ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। এই সরকার আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, তাহলে কেন আমাদের এই সরকারই আবার বাতিল করলো? দাবি আদায় করার জন্য এখানে আসি না, আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। এখানে প্রাথমিক বিধিমালা 19-এর বিধিমালায় আমরা কোটা ছিল কি ছিল না আমরা কিছু জানি না। গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ৬,৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। দেয়া হয় মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলেও চূড়ান্ত সমাধানের আগ পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। কিছু দুষ্কৃতিকারী যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, তারা আমাদের বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট করে। ৩ মাস বেকার, আমি এখন কিভাবে চলবো? আমার সামনের পথগুলো আমি কিভাবে যাবো? আমি আগের চাকরিটা এখন ছেড়ে দিয়েছি। ৬,৫৩০ জনের যোগদান নিশ্চিত করে বাড়ি ফিরবে, আমাদের এই একটাই দাবি। এদিকে একই সময়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এনটিআরসি এ নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ বঞ্চিতরা। তাদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে তাদের নিয়োগ হয়নি। 17 বার সনদ দিলেও নিয়োগ হয় মাত্র 5 বার। আমরা যারা বৈধ সনদ ছিলাম, যারা অরিজিনাল সার্টিফিকেট ছিল, তাদের রুল রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে অবৈধ সনদ দেওয়া হয়েছে। আমাদের এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে স্ব নীতিমালা অনুযায়ী আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনের সমন্বয়ক জিএম ইয়াসিন জানান, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা, তাই তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। সাথে ধন্যবাদ সবাইকে।